মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু তেল বা সামরিক সংঘর্ষ নয়, এটি এখন কূটনীতির যুদ্ধ। আর সেই যুদ্ধে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পাকিস্তান আর প্রশ্নের মুখে ভারত। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত আর পাকিস্তান যেন দুই প্রতিবেশী নয়, বরং চিরকালীন প্রতিদ্বন্দ্বী দুই দাবাড়ু। একজন ঘুঁটি চাললেই অন্যজন বোর্ডের দিকে ঝুঁকে দেখে কোথায় ফাঁক রইল, কোথায় পাল্টা চাল দেওয়া যায়। এখানে সময়ও যেন সাধারণ ঘড়ির কাঁটায় চলে না, প্রতি সেকেন্ডে হিসাব হয় কে সামরিকভাবে এগিয়ে, কে কূটনীতিতে এক ধাপ সামনে। যুদ্ধ হোক কিংবা শান্তি, সম্মেলন হোক বা বিবৃতি, সবকিছুই পরিণত হয় অদৃশ্য প্রতিযোগিতায়। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ সেই পুরনো প্রতিদ্বন্দ্বিতাকে আবার নতুন করে জাগিয়ে তুলেছে। বন্দুকের গর্জন হাজার মাইল দূরে হলেও তার প্রতিধ্বনি পৌঁছে গেছে ইসলামাবাদ আর নয়াদিল্লির করিডোরে। আশ্চর্যের বিষয়, যেখানে বড় শক্তিগুলো নিজেদের অবস্থান ঠিক করতে ব্যস্ত, সেখানে পাকিস্তান নিঃশব্দে কূটনৈতিক দরজাগুলো খুলে দিতে শুরু করেছে। তারা যুদ্ধকে আলোচনার টেবিলে আনতে একের পর এক চেষ্টা চালাচ্ছে। এমনকি যে চীন সাধারণত হিসাব কষে পা ফেলে, তাকেও এই প্রক্রিয়ায় যুক্ত করতে সক্ষম হয়েছে। আর ঠিক এখানেই গল্পটা নাটকীয় হয়ে ওঠে, কারণ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে যে ভূমিকাটি অনেকেই ভারতের জন্য স্বাভাবিক বলে ধরে নিয়েছিল, সেই জায়গায় এবার আলো পড়েছে পাকিস্তানের উপর। দিল্লি যেন দূর থেকে ঘটনাগুলো পর্যবেক্ষণ করছে, আর ইসলামাবাদ আলোচনার কেন্দ্রে বসে যাচ্ছে। ফলে ভারতের ভেতরেই শুরু হয়েছে প্রশ্ন, সমালোচনা আর আত্মসমীক্ষা। কূটনীতির এই খেলায় কি তারা সত্যিই পিছিয়ে পড়ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন দ্বিতীয় মাসে পা দিল, তখন যুদ্ধক্ষেত্রের ধোঁয়া শুধু মরুভূমিতেই আটকে থাকেনি, তা ছড়িয়ে পড়েছে বিশ্বের অর্থনীতি, জ্বালানি বাজার এবং কূটনীতিক অঙ্গনে। তেলের দাম এমনভাবে আকাশ ছুঁয়েছে যেন পৃথিবী হঠাৎ বুঝতে পেরেছে সভ্যতার চাকা এখনো তেলের ওপরেই ঘোরে। জ্বালানি সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির, শিল্প কারখানা থেকে শুরু করে সাধারণ মানুষের রান্নাঘর, সবখানেই অস্থিরতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন, ইরানে মার্কিন সামরিক অভিযান 2 থেকে 3 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। কিন্তু যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা আর যুদ্ধ সত্যিই শেষ হওয়া দুই জিনিস এক নয়। কেউ জানে না যুদ্ধ কিভাবে শেষ হবে কিংবা পরবর্তী বিশ্ব ব্যবস্থা কেমন দাঁড়াবে। এই অনিশ্চয়তার মাঝেই ইসলামাবাদ শুরু করলো এক নীরব কিন্তু দ্রুত কূটনৈতিক অভিযান। যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝখানে মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা শুরু করলো তারা। আশ্চর্যের বিষয়, চীনও এই প্রচেষ্টায় যুক্ত হয়ে গেল। আসলে এটির ক্রেডিট দিতে হয় পাকিস্তানকে। বেইজিং ও ইসলামাবাদের কর্মকর্তারা মিলে একটা 5 দফা শান্তি পরিকল্পনা সামনে আনলেন। লক্ষ্য খুব পরিষ্কার, যুদ্ধবিরতি এবং বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া। কারণ হরমুজ বন্ধ মানেই বিশ্ব অর্থনীতির শ্বাসরোধ। একসময় পাকিস্তান ছিল যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, সেই পুরনো সম্পর্ককে কাজে লাগিয়েই তারা ট্রাম্প প্রশাসনের সম্মতি আদায় করেছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু এই গল্পের আসল নাটকীয়তা অন্য জায়গায়। ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বী বেইজিং একই মঞ্চে এসে দাঁড়িয়েছে। চীনের এই পদক্ষেপ অনেকের কাছেই বিস্ময়কর, কারণ যুদ্ধের শুরুতে তারা প্রায় নীরব ছিল, কিন্তু এখন হঠাৎ করেই শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারী হওয়ার আগ্রহ দেখাচ্ছে। তবে কারণটা খুব মানবিক নয়, পুরোটাই অর্থনৈতিক। বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল আমদানিকারক দেশ চীন। তাদের কাছে কয়েক মাসের জ্বালানি মজুদ থাকলেও তারা জানে দীর্ঘমেয়াদী অস্থিরতা মানেই বিপদ। চীনের অর্থনীতি দাঁড়িয়ে আছে বৈশ্বিক বাণিজ্যের উপরে। বিশ্ব অর্থনীতি ধীর হলে চীনের কারখানার চিমনিও ধীরে ধীরে নিভে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, তেলের উচ্চ মূল্য শুধু গাড়ি চালানোকে ব্যয়বহুল করে না, এটি প্লাস্টিক খেলনা থেকে স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি থেকে সেমিকন্ডাক্টর, সবকিছুর উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। অর্থাৎ যুদ্ধ মানে শুধু বোমা নয়, কারখানার ভেতরের যন্ত্রের শব্দ কমে যাওয়া। এই বাস্তবতা বুঝেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফরে গিয়ে চীনের সমর্থন চান, এবং দেখা গেল সেই প্রচেষ্টা সফল হয়েছে। যৌথ বিবৃতিতে দুই দেশ ঘোষণা করল, এই যুদ্ধ শেষ করার একমাত্র পথ সংলাপ ও কূটনীতি। এখানেই শুরু ভারতের অস্বস্তি, কারণ দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান সম্পর্ক এমন যে প্রতিটি আন্তর্জাতিক ঘটনায় অদৃশ্যভাবে হিসাব হয় কে কতটা প্রভাব দেখাতে পারল। আর এবার সেই হিসাবের খাতায় পাকিস্তানের নাম যেন একটু বড় অক্ষরে লেখা হচ্ছে।
28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান অভিযান শুরু হওয়ার পর ইসলামাবাদ দ্রুত সক্রিয় হয়ে ওঠে। খবর আসে তারা যুক্তরাষ্ট্রের হয়ে 15 দফার শান্তি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে এবং আলোচনার আয়োজনের প্রস্তাবও দিয়েছে। ইরান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও কূটনৈতিক দুনিয়ায় বার্তাটি পৌঁছে গেছে। পাকিস্তান আলোচনার দরজা খুলতে চেষ্টা করছে। দিল্লিতে তখন শুরু হলো আত্মসমালোচনা। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সরাসরি সরকারকে আক্রমণ করে বলল, পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকায় উঠে আসা ভারতের কূটনীতির জন্য বিব্রতকর। কারণ ভারতের মধ্যপ্রাচ্যের সঙ্গে বহুমুখী সম্পর্ক রয়েছে, অথচ গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক মুহূর্তে তারা যেন অনুপস্থিত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে রাজি নন। তিনি পাকিস্তানের ভূমিকা দালালি বলে উড়িয়ে দেন এবং বলেন, ভারত অন্য দেশের কাছে গিয়ে মধ্যস্থতার সুযোগ খোঁজে না। কিন্তু বাস্তবতা হলো দেশটির ভেতরেই মতভেদ বাড়ছে। বিশ্লেষক ব্রহ্ম চেলানি মন্তব্য করেন, যুদ্ধের বয়ান তৈরির লড়াইয়ে পাকিস্তান প্রায়ই কূটনৈতিকভাবে ভারতকে ছাড়িয়ে যায়। অর্থাৎ যুদ্ধ শুধু অস্ত্রের নয়, গল্প বলারও। আর সেই গল্পে কে নায়ক হবে সেটাও গুরুত্বপূর্ণ। শিবনাদার বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক হাপিমন জ্যাকব বিষয়টিকে মনস্তাত্ত্বিক সংকট হিসেবে দেখেন। তার মতে ভারতের প্রতিক্রিয়ার পেছনে রয়েছে সুযোগ হারানোর ভয়। যদি পাকিস্তান পারে, আমরা কেন পারলাম না? এই যেন এক ভাই হঠাৎ অতিথিদের সামনে প্রশংসা পেয়ে গেলে অন্য ভাইয়ের অস্বস্তি। অন্যদিকে আটলান্টিক কাউন্সিলের মাইকেল কুগলম্যান মনে করেন, ভারত আসলে কখনো মধ্যস্থতার দৌড়ে ছিলই না। আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়া এমন ভূমিকায় ঢোকার সম্ভাবনাও কম। ভারতের সাবেক হাই কমিশনার অজয় বিসারিয়া আরও বাস্তববাদী। তার মতে ভারত এমন একটি দেশ নয় যাকে ওয়াশিংটন ইচ্ছে মতো ব্যবহার করতে পারে। তাই পাকিস্তানের মতো ভূমিকা নেওয়া ভারতের জন্য উপযুক্ত নয়, বরং তাদের উচিত দীর্ঘমেয়াদী শান্তি অবকাঠামো গড়ে তোলা, গোপন যোগাযোগ, নিরাপদ সমুদ্রপথ, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা। কিন্তু দেশের ভেতরে সমালোচনা থামছে না। সাবেক পররাষ্ট্রমন্ত্রী নিরুপমা রাও বলেন, এই যুদ্ধ ভারতের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে, অথচ সরকার অতিরিক্ত নীরব। তার ভাষায় সংযমেরও একটা সীমা আছে। সমালোচকদের অভিযোগ, গাজা ও ইরান ইস্যুতে ভারতের নীরবতা তাদের ঐতিহ্যগত ভারসাম্য কূটনীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এদিকে পাকিস্তান ধীরে ধীরে নতুন একটি বার্তা তৈরি করছে। তারা শুধু নিরাপত্তা রাষ্ট্র নয়, বরং কূটনৈতিক মধ্যস্থতাকারীও হতে পারে। অবশ্য অনেকেই সতর্ক করছেন, এই সাফল্য হয়তো সাময়িক। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গভীর অবিশ্বাস থাকায় দ্রুত কোনো সমাধান আসার সম্ভাবনা কম। ফলে পাকিস্তানের ভূমিকা সীমিত সময়ের জন্য আলোচনায় থাকতে পারে। তবু আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো মুহূর্তই ইতিহাস তৈরি করে। আজকের বাস্তবতা হলো, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু তেল বাজারকে নাড়িয়ে দেয়নি, এটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক প্রতিযোগিতাকেও নতুন করে জাগিয়ে তুলেছে। পাকিস্তান আলোচনার টেবিলে চেয়ার টানছে, চীন সেই টেবিল সাজাচ্ছে, আর ভারত এখন ভাবছে এই গ্যাঞ্জামের ভেতরে যাব কি যাব না। শেষ পর্যন্ত হয়তো যুদ্ধ শেষ হবে, হরমুজ প্রণালী খুলবে, তেলের দাম কমবে, বিশ্ব অর্থনীতি আবার স্বাভাবিক ছন্দে ফিরবে। সেই সুফল সবাই ভোগ করবে। একটা সময় ইতিহাসের পাতা খুললে দেখা যাবে কারা কোন দায়িত্ব পালন করেছিল পৃথিবীকে রক্ষা করার জন্য। আর আপাতত সেই ভাষা লিখতে বসেছে ইসলামাবাদ, আর দিল্লি পড়ছে সমালোচনার কঠিন অধ্যায়।